আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আমরা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার বিগত সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় সবার আগে আমরা শুরু করেছি এসএসসি ইংলিশ সেকেন্ড পার্টের সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দিতে। ধারাবাহিকভাবে আমরা এইচএসসিরও সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেব। আমরা ইতোমধ্যে 19টি ক্লাস সম্পন্ন করেছি। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড 2019 এর সকল এই সমস্ত বোর্ডগুলোর 2019 সালের 19 নম্বর ক্লাসটি আমরা সম্পন্ন করেছি। এটি হচ্ছে 20তম ক্লাস। এই 20তম ক্লাসে চট্টগ্রাম বোর্ড 2019 এর কোয়েশ্চেন নাম্বার 4 থেকে 6 পর্যন্ত আলোচনা করা হবে। আর কোয়েশ্চেন নাম্বার 7 থেকে 11 পর্যন্ত আলোচনা করা হবে ক্লাস নম্বর 21 বা 21 নম্বর ক্লাসে। আশা করি তোমরা সঙ্গেই থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই 20 নম্বর ক্লাসটিতে চট্টগ্রাম বোর্ড 2019 এর যে 4 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এসএসসির। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন 5 নম্বর প্রশ্ন। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই তিনটি বিষয়ই কিন্তু এইচএসসি পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষায় রয়েছে। সুতরাং যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রামাটিক্যাল বিষয় যে ক্লাসেরই হোক না কেন আসলে একই বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সুবিধা হলো যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবে। সেজন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, তারপর অল বাটন রয়েছে সেই অল বাটনে ক্লিক করবে, তাহলেই তোমরা দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটি বই রয়েছে। তার মধ্যে একটি বই হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। এই বইটিতে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার গ্রামাটিক্যাল অংশে যে সমস্ত টপিকস রয়েছে সেই টপিকসগুলো অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে, একেবারে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি বইটি পড়ো তাহলে মনে হচ্ছে যে কোনো একজন দক্ষ টিচার তোমাকে পড়াচ্ছে, ঠিক এভাবে মনে হবে। যে কোনো মানের স্টুডেন্ট ইংলিশে এ প্লাস নিশ্চিত করতে পারবে। একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বইটিতে আলোচনা করা হয়েছে যে সমস্ত টপিকসগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার। দেখো যে সমস্ত টপিকসগুলো 60 নম্বরের যে টপিকস রয়েছে তার মধ্যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ থেকে শুরু করে পাংচুয়েশন পর্যন্ত এসএসসির যে 60 নম্বরের টপিকস রয়েছে, এইচএসসির যে 60 নম্বরের টপিকস রয়েছে তার মধ্যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বা ইউজিং আর্টিকেল থেকে শুরু করে একেবারে পাংচুয়েশন পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটি বই হচ্ছে কলেজিয়েট অ্যান্ড এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই বইটিতে ফ্রি হ্যান্ড রাইটিং এর দুর্দান্ত টিপস রয়েছে। এছাড়া প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, সিভি রাইটিং প্রভৃতি বানিয়ে লেখার টিপস রয়েছে, কৌশল রয়েছে। এক অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, সিভি, কম্পোজিশন দিয়ে অনেকগুলো লেখার দুর্দান্ত কৌশল রয়েছে বইটিতে। এই বইটি পড়ে আশা করি তোমরা তোমাদের রাইটিংস অংশে পূর্ণ নম্বর নিশ্চিত করতে পারবে। আর আমাদের গ্রামাটিক্যাল যে বইটি রয়েছে সেই গ্রামাটিক্যাল বইটি থেকেও তোমরা গ্রামারের পূর্ণ নম্বর নিশ্চিত করতে পারবে। আশা করি দুইটি বইয়ের মাধ্যমে তোমাদের এ প্লাস নিশ্চিত হবে ইংলিশে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বই দুটি ক্রয় করার একটি পদ্ধতি, সেটি হচ্ছে অনলাইনে। শুধুমাত্র অনলাইনে তোমরা ক্রয় করতে পারবে, আমাদের থেকে সরাসরি নিতে পারবে। সেটা কি প্রক্রিয়ার মাধ্যমে নিবে, কোন নম্বরে ফোন করতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ নামে। সেই পেজে গিয়ে যদি তোমরা যে কোনো একটা কিছু লিখে মেসেজ দাও তাহলেও অটো রিপ্লাইয়ের মাধ্যমে তোমরা দ্রুত সব তথ্য জানতে পারবে। চলে যাচ্ছি মূল আলোচনায়। এসএসসি চট্টগ্রাম বোর্ড 2019 কোয়েশ্চেন নাম্বার 4 থেকে শুরু করা যাক। কমপ্লিট করো দ্য ফলোইং টেক্সট। নিম্নোক্ত টেক্সটটি উইথ রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে গিভেন ইন দ্য বক্স, বক্সে প্রদত্ত। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো। ওয়ান ভার্ব, একই ভার্ব, মোর দ্যান ওয়ান্স, একের অধিকবার। ফিল শব্দের অর্থ হচ্ছে অনুভব করা, এটি হচ্ছে ভার্ব, সবগুলোই ভার্ব কারণ যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস এর কথা বলেছে। ক্লাইম্ব শব্দের অর্থ হলো আরোহণ করা, ক্লাইম্ব মানে হচ্ছে আরোহণ করা। আর ডু শব্দের অর্থ হলো করা। ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে চাওয়া। নোটিশ শব্দের অর্থ পর্যবেক্ষণ করা। টেক মানে নেয়া, গিভ মানে দেয়া, পিক মানে তুলে নেয়া বা তুলে ফেলা। ওয়ান ডে একদিন মিনা অ্যান্ড হার প্যারট এবং তার তোতা পাখি মিঠু, সে হচ্ছে মিঠু, ড্যাশ আ টল ট্রি একটি বৃহৎ বা একটি উঁচু গাছ, গাছ তাহলে কি গাছে, টু পিক
পারতে বা তুলে নিতে এ ম্যাঙ্গো একটি আম, তাহলে বলতে পারি যে ক্লাইম্ব আরোহণ করেছিল। যেহেতু ওয়ান ডে রয়েছে তাই ক্লাইম্ব আরোহণ করা এর পাস্ট ফর্মটি হবে, কারণ আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি ওয়ান ডে, এগো, ইয়েস্টারডে, লাস্ট, বিফোর এগুলো থাকে তাহলে সেটি, বা অতীত নির্দেশক কোনো তারিখ থাকে তাহলে সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আমরা ক্লাইম্ব যে ভার্বটি, গাছে ওঠা মানে হচ্ছে ক্লাইম্ব ট্রি, তাহলে আমরা সেই যে ক্লাইম্ব আরোহণ করা সেই ভার্বটির পাস্ট ফর্ম করে দেব, ক্লাইম্বের সাথে ইডি যুক্ত করে দেবো, তাহলে ক্লাইম্বড হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে ক্লাইম্বড এ টল ট্রি, একটি বৃহৎ বা লম্বা গাছে, টু পিক পারতে এ ম্যাঙ্গো, একটি আম পারতে বা একটি আম তুলে নিতে। শি মানে হচ্ছে মিনা, ড্যাশ দ্য ম্যাঙ্গো, তাহলে আমটি নিশ্চয়ই তুলে নিয়েছিল, তাহলে বলতে পারি পিক অর্থ তুলে নেওয়া, তাহলে পিকের পাস্ট ফর্ম হচ্ছে পিকড, কারণ এই যে একবার ওয়ান ডে রয়েছে, অর্থাৎ আমাকে এই ওয়ান ডে দিয়ে আসলে তারা বুঝিয়ে দিয়েছে যে এটি হচ্ছে অতীতকালের একটি বিষয়, সুতরাং বর্ণনাটা আমার সেরকমই হওয়া উচিত। সে পিকড, সে তুলে নিয়েছিল, দ্য ম্যাঙ্গো আমটি, অ্যান্ড ড্যাশ টু ইট টু হার মাদার, এবং তার মায়ের কাছে নিয়েছিল, তাই নিয়েছিল মানে হচ্ছে টেক মানে নেয়া, তাহলে নিয়েছিল টুক টু হার মাদার। অলদো যদিও মিনা হ্যাড পিকড দ্য ম্যাঙ্গো, মিনাই আমটি যদিও তুলেছিল, হার মাদার তার মা, ড্যাশ দ্য লার্জেস্ট শেয়ার অর্থাৎ সর্ববৃহৎ অংশ, অব দ্য ফ্রুট আমটির বা ফলটির, টু রাজু রাজুকে নিশ্চয়ই দিয়েছিল, তাহলে গিভ এর পাস্ট ফর্ম হচ্ছে গেভ, দিয়েছিল, সবই পাস্ট টেন্স। মিনা ড্যাশ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কেউ যদি, ডিসঅ্যাপয়েন্টেড শব্দটির অর্থ হলো হতাশ, তাহলে কেউ যদি হতাশ অনুভব করে তাহলে এটা হচ্ছে অনুভব করার বিষয়, অর্থাৎ মিনা ফিলের এফডব্লিউএল ফিল অনুভব করা, এই অনুভব করার পাস্ট ফর্ম হচ্ছে এফইএলটি ফেল্ট, তাহলে মিনা ফেল্ট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মিনা খুব হতাশ অনুভব করেছিল। এই ডিসঅ্যাপয়েন্টেডের সাথে ফিল বা ফেল শব্দটি অর্থপূর্ণ হয়। অ্যাট ডিনারে মিনা ড্যাশ দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল ড্যাশ অ্যান এগ বাট শি ড্যাশ নট। আচ্ছা, অ্যাট ডিনারে মিনা নোটিশ থেকে নোটিসড অর্থাৎ পাস্ট ফর্ম পর্যবেক্ষণ করেছিল, দ্যাট যেহেতু আমি এই দ্যাট এর পূর্বে পাস্ট টেন্স করেছি, তারপরেও পাস্ট টেন্স করব, দ্যাট যে রাজু অ্যাজ ইউজুয়াল, সচরাচর রাজু কি করে, সচরাচর রাজু গেটের পাস্ট টেন্স গট, গট অ্যান এগ, একটি ডিম পায়, বাট কিন্তু শি মানে কে, শি হচ্ছে মিনা, ড্যাশ নট মিনা পায় না, তাহলে আমাদের এক্ষেত্রে বলতে পারি যে মিনা বলতে পারি ডিড নট, হ্যাঁ, কারণ আমার যেহেতু নট রয়েছে তো আমি আবারও কিন্তু গট ব্যবহার করতে পারি, কিন্তু গট নট তা তো হয় না, আর ডু নট হতে পারে, এই ডু নট দিয়েই, ডিড নট হতে পারে যেহেতু পাস্ট টেন্স, এই ডিড নট দিয়েই বোঝা যায় যে সে রাজু পায় কিন্তু মিনা পায় না, এক্ষেত্রে ডু অর্থ করা, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি এই ডু বা ডিড ব্যবহার করি, এক্ষেত্রে ডিড তো ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে পায় না, ডু করা না, এক্ষেত্রে ডু পাওয়া অর্থেও ব্যবহার করা হয় কখনো কখনো, যাই হোক, তাহলে এক্ষেত্রে ডিড নট মিনা পায় না, তাহলে ডিড ব্যবহৃত হবে। মিঠু ওয়াজ নট প্লিজড, মিঠু খুশি হয়নি, টু সি দ্যাট এটা দেখে মিঠু খুশি হয়নি, মিঠু হচ্ছে তাদের তোতা পাখি বা প্যারট। মাদার ড্যাশ টু সি ইফ দ্য চিলড্রেন ড্যাশ দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং, মাদার ওয়ান্টেড, মাদার চেয়েছিলেন, কি চেয়েছিলেন, টু সি দেখতে চেয়েছিলেন, ইফ যদি, দ্য চিলড্রেন অর্থাৎ শিশুরা, ড্যাশ দেয়ার হ্যান্ডস তাহলে তাদের হাতের ব্যাপারটা যেহেতু এসে যায় তাহলে বলতে পারি তাদের হাত ধোয়ার ব্যাপারটি আসবে, কিন্তু যেহেতু এই ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হয়েছে, তা পরের অংশে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে, তাহলে ওয়াস্ট এর সাথে হ্যাড ওয়াস্ট হবে, তাহলে হ্যাড ওয়াস্ট দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5 এ আসা যাক। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বা বর্ণনার ধরন পরিবর্তন করো অফ দ্য ফলোইং টেক্সট, নিম্নোক্ত টেক্সটের। রিনা সেড টু করিমকে বলেছিল, হাউ আর ইউ তুমি কেমন আছো, আই ওয়েন্ট টু ইয়োর হাউস আমি তোমার গৃহে গিয়েছিলাম, ইয়েস্টারডে গতকাল, বাট
ডিড নট ফাইন্ড ইউ, আমি তোমাকে পাইনি, খুঁজে পাইনি। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার, আমি বই মেলায় গিয়েছিলাম। এটা কে বললো? এটা বললো করিম, করিম বলেছিল। সেট করিম, আচ্ছা করিম বলেছিল। আই হ্যাড টু মেনটেইন, আমাকে বজায় রাখতে হয়েছিল, চালিয়ে যেতে হয়েছিল। আওয়ার স্কুল স্টল, আমাদের যে স্কুলের স্টলটি রয়েছে সেই স্কুলের স্টলটি, অর্থাৎ বইমেলায় তাদের স্কুলের স্টলটি যে ছিল সেটি তাকে চালিয়ে যেতে হয়েছিল। কাকে? করিমকে। এটা বললো কে? কাদের, কে গিয়েছিল বাড়িতে? রিনা গিয়েছিল করিমের বাড়িতে, তাকে খুঁজে পায়নি। তাহলে রিনা হচ্ছে এক্ষেত্রে বক্তা আর শ্রোতা হচ্ছে করিম। তাহলে সবার আগে আমি বলবো যে রিনা আস্কড করিম। কেন আস্ক বলবো? কারণ এটি হচ্ছে কোশ্চেন, প্রশ্নবোধক, সে কারণে আস্ক বলবো। তাহলে বলবো যে রিনা আস্কড করিম, রিনা করিমকে জিজ্ঞাসা করেছিল। এখন এই প্রশ্নটি শুরু হয়েছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে। আমরা জানি ডব্লিউএস কোশ্চেন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। তা দিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে ডব্লিউএস কোশ্চেনটি ইনডাইরেক্ট ন্যারেশনে অপরিবর্তিত থাকে। তাহলে আমাকে এবার অপরিবর্তিতই রাখতে হবে হাউ। তো আমি হাউ ব্যবহার করব। তারপরে দেখব এটি হচ্ছে আসলে কোশ্চেন, প্রশ্নবোধক, সে কারণে আর আগে চলে এসছে। কিন্তু এবারে তো আমি করতেছি বর্ণনামূলক, সে কারণে এই ভার্বটি চলে যাবে সাবজেক্টের পরে। তাহলে এখন আমাকে সাবজেক্ট হিসেবে হাউ আর ইউ, এই যে ইউ, কে বলেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? বলেছে রিনা। তো রিনা করিমকে ইউ বলেছে, আমি কিন্তু তাকে ইউ বলবো না, আমি বলবো হি। কারণ এখন আমি আমার মুখ থেকে বর্ণনা দিচ্ছি। তাহলে বলবো হাউ তো বলবো, আর হি মানে হচ্ছে ওই করিম, হাউ হি। আর এটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ আর এর পাস্ট ফর্মটা করে দেবো। প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম করে দেবো। তাহলে বলবো হাউ হি ওয়াজ, হাউ হি ওয়াজ। এরপরে রয়েছে কি যে আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে, আমি গতকাল তোমার গৃহে গিয়েছিলাম। এটা কে বলেছে? রিনা বলেছে। বাট ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। তাহলে বলতে পারি যে শি মানে হচ্ছে রিনা। যেহেতু এর আগে আমি রিনাকে ব্যবহার করেছি, তাই এবার আমি তাকে শি বলবো। দুজনই, একজন নারী একজন পুরুষ, সে কারণে আমি শি ব্যবহার করলে আর ব্রাকেটে রিনা লিখতে হচ্ছে না। তাহলে বলতে পারি যে শি। আর শি টোল্ড হিম, হিম মানে হচ্ছে করিম, দ্যাট, যেহেতু ইনভার্টেড কমা রয়েছে, এটিতে ইনভার্টেড কমা না থাকলেও এই যে শুরু আর এই যে শেষ হয়েছে ইনভার্টেড কমা দিয়ে, তার মানে এর মধ্যে ইনভার্টেড কমা, এটাও ইনভার্টেড কমা রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে শি টোল্ড হিম দ্যাট, শি টোল্ড হিম দ্যাট। আচ্ছা, তারপর কি রয়েছে? আই ওয়েন্ট টু ইয়োর হাউস, তাহলে আই কে? এ হচ্ছে রিনা। তাহলে আমি বলবো তাকে শি। সে নিজেকে আই বলেছে, কিন্তু আমি কি তাকে আই বলবো? কখনোই নয়, আমি বলবো তাকে শি। তাহলে বলবো শি। আর এটি কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আমার কাজ হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে তাহলে এটিকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করে দেওয়া। তাহলে বলবো শি হ্যাড গন, আচ্ছা, টু ইয়োর হাউস, তাহলে আমি বলবো হিজ হাউস, টু হিজ হাউস। তারপর ইয়েস্টারডে রয়েছে, তাহলে আমি বলবো প্রিভিয়াস ডে, কারণ ইয়েস্টারডে যদি থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে ব্যবহৃত হবে। এটাই আর কি। তাহলে আমি বলবো যে শি হ্যাড, শি টোল্ড হিম দ্যাট শি হ্যাড গন টু হিজ হাউস দ্য প্রিভিয়াস ডে। ওকে, প্রিভিয়াস ডে। এরপরে কি রয়েছে? এরপর রয়েছে বাট, কিন্তু ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু তোমাকে খুঁজে পায়নি। তাহলে আমি বলবো যে বাট শি, শি আর ডিড নট ফাইন্ড ইউ, তাহলে বলবো শি কুড নট। যেহেতু ডিড নট রয়েছে তো আমি পাস্ট ক্যানের পাস্ট ফর্ম কুড সেটি ব্যবহার করতে পারি। কুড নট ফাইন্ড হিম বলবো, সে ইউ বলেছে। তাহলে বাট শি কুড নট ফাইন্ড হিম, তাকে খুঁজে পায়নি। তারপরে রয়েছে কি যে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? এই প্রশ্নটি কিন্তু সেই রিনাই করেছে। তাহলে বলবো শি, মানে সে আবার করেছে, তাহলে তারপরে করেছে। তাহলে বলবো শি দেন আস্কড করিম, সে আবার করিমকে জিজ্ঞাসা করেছিল। আসলে আমাকে সম্পূর্ণ করে নিতে হবে, কোথাও অসম্পূর্ণ থাকলেও আমাকে পুরো সেন্সটা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে শি দেন আস্কড করিম, সে তারপর করিমকে আবার জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? হোয়ার ডিড ইউ গো, ওই যে আবার ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, তাহলে সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে হোয়ার তো থাকবেই। আর এবার আমি বর্ণনামূলক দিচ্ছি, তাহলে আমাকে প্রথমেই ভার্ব ব্যবহার করতে হবে, তারপর প্রথমেই সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর ভার্ব। তাহলে হোয়ার ব্যবহার করব, তারপর ব্যবহার করব হি হ্যাড গন। যেহেতু পাস্ট টেন্স রয়েছে তো আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স।
তাহলে হোয়ার হি হ্যাড গন। ওকে, এরপরে রয়েছে কি যে আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার, আমি বই মেলায় গিয়েছিলাম। তাহলে এটা কি করেছে, এটা কিন্তু সেইড করিম, আসলে করিম বলেছে কিন্তু আসলে এটা আমি বর্ণনা দেবো এইভাবে যে করিম উত্তর দিয়েছে। তাহলে করিম রিপ্লাইড দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, করিম রিপ্লাইড দ্যাট কি উত্তর দিয়েছিল যে আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার, তা আমি বলবো হি হ্যাড গন, যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স রয়েছে এবার পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে হি হ্যাড গন, সে গিয়েছিল টু দ্য বুক ফেয়ার, বই মেলায়। তাহলে বলবো হি হ্যাড গন টু দ্য হি হ্যাড গন টু দ্য বুক ফেয়ার, হি হ্যাড গন টু দ্য বুক ফেয়ার। আচ্ছা, তারপর কি রয়েছে, আই হ্যাড টু মেনটেইন আওয়ার স্কুলস স্টল, আমাদের যে স্কুলের স্টল রয়েছে সেটি আমাকে মেনটেন করতে হয়েছিল বা চালিয়ে যেতে হয়েছিল। তাহলে আমি বলবো যে হি অ্যাডেড দ্যাট, সে আরো এর সাথে যুক্ত করলো, হি অ্যাডেড দ্যাট, সে আরো যুক্ত করলো যে হি হ্যাড টু মেনটেইন হিজ, আওয়ার না, এখানে হিজ স্কুলস স্টল। তাহলে আওয়ার রয়েছে দেয়ার স্কুলস স্টল, বলবো হি হ্যাড টু মেনটেইন, হি হ্যাড টু মেনটেইন দেয়ার, এক্ষেত্রে আসলে THEIR, দেয়ার, দেয়ার, সরি, THEIR, দেয়ার স্কুলস স্টল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 6 এ আসা যাক। চেঞ্জ দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে পরিবর্তন করো অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস, ডিরেকশন বা নির্দেশনা অনুসারে। এ নম্বরে রয়েছে হাজী মোহাম্মদ মহসিন, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ, ছিলেন, কাইন্ড ম্যান, অর্থাৎ দয়ালু মানুষ ছিলেন। এটিকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে ওয়াজ নট আনকাইন্ড যদি বলি তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলে বলতে পারি যে অর্থাৎ সব ঠিক রেখে যদি বলি ওয়াজ নট আনকাইন্ড, অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। আচ্ছা, বি নম্বরে আসি। হি ডিড নট ম্যারি, তিনি বিয়ে করেননি। তাহলে এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। তাহলে যদি বলি যে হি ওয়াজ আনম্যারিড, তিনি অবিবাহিত ছিলেন, তাহলেই কিন্তু হয়ে গেল, হি ওয়াজ আনম্যারিড। সি নম্বরে আসা যাক। হি লাভড, তিনি ভালোবাসতেন, দ্য পিপল কর্ডিয়ালি, মানুষকে আন্তরিকতার সাথে। তাহলে এটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলেছে। তাহলে আমি যেটা করব সেটা হলো যে দ্য পিপল কে আমি এবার সাবজেক্ট বানাবো। তাহলে দ্য পিপল, এরপরে এটি কোন টেন্স, এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমি পিপলের পরে ওয়ার ব্যবহার করব, কারণ হচ্ছে ওয়াজ সিঙ্গুলারের পরে ব্যবহৃত হয় আর ওয়ার হচ্ছে প্লুরালের পরে, পিপল হচ্ছে প্লুরাল, দ্য পিপল ওয়ার। আর কর্ডিয়ালি আর লাভড হবে, অর্থাৎ লাভডি থাকবে, কারণ হচ্ছে প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরপর একটি বাই বসাবো, তারপর হি এর পরিবর্তে হিম ব্যবহৃত হবে, অর্থাৎ দ্য পিপল ওয়ার কর্ডিয়ালি লাভড বাই হিম। ডি নম্বরে আসা যাক। ডি নম্বরে রয়েছে হি নেভার, তিনি কখনো থট, ভাবেননি, অফ হিজ ওন হ্যাপিনেস, তার নিজের সুখের কথা তিনি কখনো ভাবেননি। এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। তাহলে যে কাজটি, প্রথমে ভার্ব সবার আগে ব্যবহার করতে হবে। তো আছে কোন টেন্সে দেখতে হবে। নেভার থট, থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য আমাকে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, তো আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট টেন্সে কোশ্চেন করতে হলে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাই ডিড প্রথমে ব্যবহার করতে হয়। তাহলে ডিড ব্যবহার করব, তারপর সব ঠিক, তারপর ডিড হি, নেভারের পরিবর্তে এভার ব্যবহার করব, ডিড হি এভার থিঙ্ক বসবে, কারণ হচ্ছে এবার থট বসবে না। তার কারণ হলো ডু ডাজ ডিড যদি কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে কিন্তু ভার্বের বেস ফর্মটি সেই সেন্টেন্সে ব্যবহৃত হয়, সে কারণে থিঙ্কই থাকবে। তাহলে থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস, তাহলে লিখতে পারি যে ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস। ই নম্বরে চলে আসি। হি লিড, তিনি পরিচালনা করেছিলেন, এ ভেরি সিম্পল লাইফ, খুব একটা সাধারণ জীবন। এটিকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমেই হোয়াট অথবা হাউ, তো আমরা হোয়াট ব্যবহার করব, হোয়াট, এরপরে এই যে ভেরির পরে রয়েছে হোয়াট আ সিম্পল লাইফ হি লিড, তিনি বসবাস করতেন, ভেরি বাদ যাবে। হোয়াট
আ সিম্পল লাইফ হি লিড, শেষে অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন থাকবে। এফ নম্বরে আসি। হি অলওয়েজ, তিনি সর্বদা হেল্প, সহায়তা করতেন, দ্য নিডি অর্থাৎ অভাবীদের তিনি সর্বদা সহায়তা করতেন। এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। তাহলে হি অলওয়েজ, তিনি সর্বদা হেল্প, সহায়তা করতেন। এক্ষেত্রে দোজ, তাদেরকে, হু ওয়ার নিডি, যারা ছিল অভাবী। দোজ হু ওয়ার নিডি, যারা ছিল অভাবী। তাহলে দুটি, একটি স্বাধীন বাক্য আর একটি পরাধীন বাক্য হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে হি অলওয়েজ, তিনি সর্বদা হেল্প, সহায়তা করতেন, দোজ, তাদেরকে, দোজ হু ওয়ার নিডি, যারা ছিল অভাবী। এফ নম্বর গেল। জি নম্বরে আসা যাক। জি নম্বরে রয়েছে যে হি কন্ট্রিবিউটেড, তিনি অবদান রেখেছিলেন, মাছ, প্রচুর, মাছ, হি কন্ট্রিবিউটেড, তিনি দান করেছিলেন, মাছ মানি, প্রচুর মানি, ফর এডুকেশন, শিক্ষার জন্য, টু এডুকেট দ্য পুয়ার স্টুডেন্ট, দরিদ্র স্টুডেন্টদেরকে এডুকেট করাতে বা শিক্ষিত করাতে। এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে হি কন্ট্রিবিউটেড মাছ মানি ফর এডুকেশন, সো দ্যাট, যাতে, so that he could, যেহেতু past tense রয়েছে, he could educate the poor student, তাহলে বলতে পারি যে he contributed much money for education so that, যাতে, so that দিয়ে দুটি সেন্টেন্সকে আমি আলাদা করে ফেললাম, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, যার মধ্যে একটি স্বাধীন বাক্য, অন্যটি পরাধীন বাক্য। so that he could educate দ্য পুয়ার স্টুডেন্ট, এটি হচ্ছে পরাধীন বাক্য, কিন্তু এটি স্বাধীন বাক্য। হি কন্ট্রিবিউটেড মাস মানি ফর এডুকেশন, স্বাধীনভাবেই এটি অর্থ প্রকাশ করতে পারছে। এইচ নম্বরে আসা যাক। এইচ নম্বরে রয়েছে যে দো, যদিও, হি হ্যাড আ ভাস্ট ওয়েলথ, তার প্রচুর সম্পদ ছিল, হি ডিড নট স্পেন্ড ফর হিজ ওন, এগুলো তার নিজের কাজে তিনি ব্যয় করেননি। এটিকে করতে বলেছে কম্পাউন্ড। তো কম্পাউন্ড আমরা জানি অ্যান্ড বাট অর দ্বারা কম্পাউন্ড দুটি সেন্টেন্স যুক্ত থাকে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হয়, দুটি অ্যান্ড বাট অর এর দুপাশে দুটি সেন্টেন্স থাকে। তো এখন যেহেতু এটি পাস্ট টেন্সের, তো পাস্ট টেন্সের তো হবেই। আর একটি বিষয় হচ্ছে যে এবার যদি আমি বলি যে দো রয়েছে, তো দো উঠে যাবে, হি হ্যাড ভাস্ট ওয়েলথ। আর যদি এটি বিপরীত ধর্মী হয় তাহলে বাট ব্যবহৃত হবে, সমধর্মী হলে অ্যান্ড ব্যবহৃত হবে। তাহলে হি হ্যাড আর দো রয়েছে, তাহলে বোঝা যায় যে এটা বিপরীত ধর্মী হবে, সুতরাং বাট ব্যবহৃত হবে। তাহলে বলতে পারি যে হি হ্যাড ভাস্ট ওয়েলথ বাট, কিন্তু হি ডিড নট স্পেন্ড ফর হিজ ওন। তাহলে বলতে পারি হি হ্যাড ভাস্ট ওয়েলথ বাট হি ডিড নট স্পেন্ড অফ হিজ ওন। আই নম্বরে চলে আসি। আই নম্বরে রয়েছে যে হু ডাজ নট নো হিজ কাইন্ডনেস, কে তার মহানুভবতা সম্পর্কে জানে না। এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাকে যে কাজটি করতে হবে, হু ডাজ নট, হু রয়েছে, তাহলে আমাকে বলতে হবে যে এভরিবডি নোস হিজ কাইন্ডনেস, সবাই তার উদারতা সম্পর্কে জানে। ব্যাপারটা হচ্ছে যে কে তার মহানুভবতা সম্পর্কে জানে না। তাহলে আমরা যদি বলি যে সবাই তার মহানুভবতা সম্পর্কে জানে, তাহলে একই কথা। তাহলে বলতে পারি এভরিবডি নোস হিজ কাইন্ডনেস। যে নম্বরে আসা যাক। যে নম্বরে রয়েছে যে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কাইন্ড মেন অফ দ্য ওয়ার্ল্ড, তিনি হচ্ছে পৃথিবীর গ্রেটেস্ট দয়ালু মানুষদের অন্যতম, সবচেয়ে দয়ালু মানুষদের মধ্যে একজন। তাহলে বলতে পারি এটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলেছে। তাহলে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার সিস্টেমের গ্রেটেস্ট যে রয়েছে সেটিকে করতে হবে অ্যাজ গ্রেট অ্যাজ। আচ্ছা, এরপরে হি সবার শেষে দিয়ে দেব, আর ভেরি ফিউ ব্যবহার করব, আর কাইন্ড ভেরি ফিউ, এরপর মেন রয়েছে, সেই মেনকে ব্যবহার করব। ভেরি ফিউ মেন অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি। ওয়াজ ব্যবহার করব না, ওয়ার করব, কারণ মেন ব্যবহার করব সে কারণে। তাহলে বলতে পারি ভেরি ফিউ মেন অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি। চলে যাচ্ছি 21 নম্বর ক্লাসে।